মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের আমির নিজামীর আপিল শুনানি শেষ। রায় 6 জানুয়ারি। ফাঁসির রায় বহাল থাকবে আশাবাদ অ্যাটর্নি জেনারেলের। আগামী বছর নারায়ণগঞ্জে চালু হচ্ছে দুটি বেসরকারি আইসিটি। আমদানি রপ্তানির প্রবৃদ্ধি অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলছে বিশেষজ্ঞরা। খরচ কমানোর তাগিদ ব্যবসায়ীদের। 2018 সালের জুলাইয়ের পর তৈরি পোশাকের বিদেশি ক্রেতা সংগঠন অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে থাকতে দেওয়া হবে না। অ্যাকর্ড অ্যালায়েন্সের মেয়াদ শেষ হবে 2018 সালে। একদিন 1 সেকেন্ডও বাড়ানো হবে। ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য না কমানোয় হঠাৎ এলসি খোলা বন্ধ করে দিয়েছে হিলি স্থলবন্দরের স্থানীয় ব্যাংকগুলো। আর্থিক ক্ষতির মুখে আমদানিকারকরা। এবং যত্রতত্র ইটভাটার কারণে রাজশাহীতে কমছে ফসল ও ফলের উৎপাদন। দূষিত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকার মানুষ। অবৈধভাবে গড়ে ওঠা ভাটা বন্ধের তাগিদ। দেখছেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যের আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব বিনিয়োগ ও রপ্তানি নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএম এর ভাইস প্রেসিডেন্ট জনাব ফজলুল হক। জনাব ফজলুল হক, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা আলোচনা করব, তার আগে অন্যান্য কিছু জাতীয় খবর জেনে আসছি। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মতিউর রহমান নিজামীর আপিলের শুনানি আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন উপস্থাপন শেষ হয়েছে। রায় দেওয়া হবে আগামী 6 জানুয়ারি সকালে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে নিজামীর মৃত্যুদণ্ডের সাজা কমানোর পক্ষে শুনানি করতে গিয়ে যুক্তি খণ্ডন শুরু করে আসামি পক্ষ। এরপর আধা ঘন্টারও কম সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হয়। আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, শুনানিতে তারা বুদ্ধিজীবী হত্যা ও পাবনার 3টি গ্রামে গণহত্যায় নিজামীর জড়িত থাকার প্রমাণ দিতে পেরেছেন। তার আশা আপিলেও রায়ের ফাঁসির রায় বহাল থাকবে। অন্যদিকে আসামি সরাসরি অপরাধে জড়িত ছিল না উল্লেখ করে সাজা কমবে বলে আশা প্রকাশ করেন নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। ট্রাইব্যুনাল বলেছে যে এই বক্তব্য থেকে উনি কোন অপরাধ সংগঠনের জন্য উস্কানি দিয়েছেন এটা প্রমাণ হয় না। যে সাক্ষী প্রমাণ আছে সেই সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি নির্দোষ প্রমাণিত হবে এবং তার যে কালপাবিলিটি সেটা বিবেচনা করে লঘুদণ্ড দেওয়া হবে। আমাদের স্বাধীনতার একেবারে অর্জনের ক্রান্তি লগ্নে যেটা হয়েছে এটা আলবদরা করেছে। এই বাহিনীর নেতা ছিলেন মতিউর রহমান নিজামী, এটা অস্বীকৃত না। এবং এই সমস্ত ক্ষেত্রে যে কে কাকে মারলো 40 বছর পরে এটা এইভাবে প্রত্যক্ষ সাক্ষী দেওয়া সম্ভব না। কাজেই এই ব্যাপারে আমরা আদালতের কাছে বলেছি আমরা সর্বোচ্চ শাস্তি আমরা আশা করি। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এলাকায় আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রায় 11 কার্যদিবস নিজামীর আপিল শুনানি শুরু হয়েছে। তো নিজামীর আপিল শুনানির 11 কার্যদিবসের মধ্যে 10 কার্যদিবসই মূলত আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং তারা বলার চেষ্টা করেছেন যে নিজামী 1971 সালে আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন না এবং তার নেতৃত্বে যে বলা হচ্ছে যে 71-এ বুদ্ধিজীবী হত্যা সহ গণহত্যা আর যে অভিযোগ রাষ্ট্রপক্ষ এনেছে সেই অভিযোগগুলো আসলে সত্য নয় এবং যে সাক্ষ্য প্রমাণগুলো ট্রাইব্যুনালে এবং আপিল বিভাগের সামনে উপস্থাপন করা হয়েছে সেই সাক্ষ্য প্রমাণটি আসলে যথেষ্ট নয় নিজামীর মৃত্যুদণ্ড সাজা দেওয়ার ক্ষেত্রে। তো যদিও এর পাল্টাপাল্টি যুক্তি হিসেবে রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হচ্ছে 1971 সালে নিজামী আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন এবং তার নেতৃত্বে বিভিন্ন অনুষ্ঠানে আলবদর বাহিনীকে উজ্জীবিত করার জন্য নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবং তার নেতৃত্বে আলবদর বাহিনী বিভিন্ন প্ল্যান করেছে এবং বুদ্ধিজীবী হত্যা সহ গণহত্যা করেছে এবং এই অভিযোগের দায় কিন্তু নিজামী এড়াতে পারে না এবং নিজামীকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন এই রায়টি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের আলোকেই সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ যদি এই রায়টি বহাল না রাখে তাহলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন এবং বলা হচ্ছে যে 1971 সালে পাবনা জেলার যে 3টি গ্রামে প্রায় গণহত্যা চালিয়ে
চালিয়ে নিজামীর নেতৃত্বে প্রায় 1400 মানুষকে হত্যা করা হয়েছিল এবং যার সপক্ষে রাষ্ট্রপক্ষ থেকে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ দিয়েছিল এবং যথেষ্ট দালিলিক প্রমাণও মূলত রাষ্ট্রপক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উত্থাপন করেছিলেন। এই পাল্টাপাল্টি যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে আজকে সকাল 10টায় এই নিজামীর মামলার আপিল শুনানি শেষ হয়েছে এবং আপিল শুনানি শেষের প্রেক্ষাপটে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ তারা জানিয়েছেন যে আগামী 6 জানুয়ারি এই মামলার রায় ঘোষণা করবেন। তো আমরা আসলে রায়ের জন্য অপেক্ষা করছি। রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যেহেতু এর আগে জামায়াতের আরেক নেতা কামারুজ্জামান এবং কাদের মোল্লার ফাঁসির দণ্ড হয়েছিল এবং তারাও আলবদরের নেতা ছিলেন, যার প্রেক্ষিতে এটি ধরে নেওয়া যায় যে যেহেতু 1971 সালে নিজামী আলবদর বাহিনীর প্রধান সংগঠক ছিলেন এবং তার নেতৃত্বেই বুদ্ধিজীবী হত্যা হয়েছিল এবং 71 সালে গণহত্যা হয়েছিল, সেই হত্যার দায় তিনি এড়াতে পারেন না এবং তার যে প্রত্যক্ষ যে অংশগ্রহণ অর্থাৎ হত্যাকাণ্ডে যে তাকে প্রত্যক্ষ অংশগ্রহণ করতেই হবে, আসলে এই ধরনের কোনো নিয়ম নেই, যদিও তিনি পরিকল্পনা করেছেন এবং গণহত্যার উস্কানি দিয়েছেন। তো আদালত, আমরা আসলে অপেক্ষা করছি 6 জানুয়ারি আদালত কি রায় দেন এবং এই যে মাঝে যে লম্বা সময়, সেই লম্বা সময় মূলত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আসলে বিষয়টি বিবেচনা করবেন। উভয় পক্ষের সাক্ষীগুলো পর্যালোচনা করেই মূলত আসলে 6 জানুয়ারি রায় ঘোষণা করবেন জামায়াত নেতা এবং জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামীর। তো এই ছিল আসলে সুপ্রিম কোর্ট থেকে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের সর্বশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, সুপ্রিম কোর্ট এলাকা থেকে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিলের শুনানির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। আমরা চলে যাচ্ছি অন্যান্য খবরে। সংসদের বাইরে থাকা 20 দলীয় জোটের শরিক দলগুলোর পৌর নির্বাচনে লড়ছে জোটগতভাবেই। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে 20 দলের যৌথ সভা। এই মুহূর্তে সেখানে আছেন সালাউদ্দিন সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, যৌথ সভায় কি বিষয়ে আলোচনা হতে পারে, জানতে পেরেছেন কি? আসলে বেলা 11টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই যৌথ সভা শুরু হওয়ার কথা। সেই হিসেবে আমরা দেখেছি কিছুক্ষণ আগে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও যে সিনিয়র নেতারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যে এখানে চলে এসেছেন। বিশেষ করে বলতে হয় যে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতিরা এখানে উপস্থিত রয়েছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই সভাটি শুরু হয়ে যাবে। কিছুক্ষণ আগে, মিনিট খানিক আগে দেখলাম যে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান তিনি প্রবেশ করলেন। এখন পর্যন্ত আমরা যতদূর খবর পেয়েছি যে যাদের যাদের এই সভায় থাকার কথা ইতোমধ্যে তারা সবাই চলে এসেছেন। আর আমরা দলীয় সূত্রে যেটি জানতে পেরেছি যে এই যে আসন্ন যে পৌরসভা নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিভাবে জেতানো যায় এই নির্বাচনে, সেই বিষয়ে কৌশল নির্ধারণ, কেন্দ্র থেকে তাদেরকে বিভিন্ন নির্দেশনা পাঠানো, এসব করা হবে এবং সারা দেশে তাদের যে নেতাকর্মীরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে আছেন তাদেরকে বিভিন্ন আইনি প্রক্রিয়া মেনে কিভাবে কারামুক্ত করা যায় সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। আরেকটি তথ্য দিয়ে রাখি যে কিছুক্ষণ আগে যিনি প্রবেশ করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, তিনি কিছুক্ষণ পরে নির্বাচন কমিশনে যাবেন একটি প্রতিনিধি দল নিয়ে, সেই রকম তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। সেখানে গিয়ে তারা নির্বাচনের আচরণবিধি সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করবেন এবং তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। আর এই যৌথ সভায় কি ধরনের সিদ্ধান্ত হয় সেটি কিন্তু আমরা সাথে সাথে এখান থেকে জানিয়ে দেব। ইমতিয়াজ। রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয় থেকে সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সুমন। চলে যাচ্ছে অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে। চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে পণ্য পরিবহনে শীতলক্ষার তীরে গড়ে উঠেছে একাধিক বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল আইসিটি। এর মধ্যে 2016 সালেই নারায়ণগঞ্জে চালু হতে যাচ্ছে 2টি বেসরকারি আইসিটি। বিশেষজ্ঞরা মনে করছেন আমদানি রপ্তানির ক্রমবর্ধমান প্রবৃদ্ধি অনুযায়ী এসব নৌ টার্মিনাল আগামী দিনে কন্টেইনার পরিবহনে বিশেষ ভূমিকা রাখবে। তবে ব্যবসায়ীদের মতে নৌপথকে জনপ্রিয় করতে পণ্য পরিবহনের খরচ কমানোর পাশাপাশি জাহাজের শিডিউল ঠিক রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
বর্তমানে বছরে 18 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর। আর হামবুর্গ পোর্ট কনসাল্টিং রিপোর্ট অনুসারে 2020 সালে এই বন্দরের হ্যান্ডলিং বেড়ে দাঁড়াবে 30 লাখে। বর্তমানে সড়কপথে ঢাকাগামী 96 ভাগ কন্টেনার পরিবহন হলেও বিশেষজ্ঞরা জানান আগামীতে এই বিপুল পরিমাণ কন্টেনার সড়ক বা রেলে পরিবহন সম্ভব হবে না। তাই বিভিন্ন সার্ভে রিপোর্টে মুনাফা নিশ্চিত হয়ে ঢাকা ও উত্তর পূর্ব ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলকে টার্গেট করে নারায়ণগঞ্জে আইসিটি নির্মাণ করছে বেশ কিছু বড় শিল্প গ্রুপ। আমাদের দেশের গ্রোথ রেট যদি 6% অ্যাভারেজ থাকে, পানগার মতো আরো 5টা কন্টেনার টার্মিনাল দরকার হবে এবং ঢাকা চিটাং সড়ক 8 লেন চলবে না। পানগা, সামিট আর রূপায়ণ এই 3টা চিটাং পোর্টের বার্ডেন গুলো সামাল দিতে পারবে। আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত ব্যবসায়ীদের মতে পরিচালন দক্ষতা এবং পেশাদারিত্বের মাধ্যমে আইসিটি গুলোকে আস্থা অর্জন করতে হবে। তাদের সাকসেস নির্ভর করবে তাদের সার্ভিসের ফ্রিকোয়েন্সি এবং তাদের সার্ভিসের প্রাইসিং। কোন কোন দিন জাহাজগুলো সেলিংস হবে ফ্রম চিটাগং টু আইসিটি, এবং সেটা রেগুলারিটি একদম ঘোষণা করতে হবে। আইসিটি ব্যবহার করে যে খরচটা হবে সেটার দাম কিন্তু কম হতে হবে। আর আইসিটির নির্মাতারা বলছেন ভৌগোলিক অবস্থানগত সুবিধার পাশাপাশি এসব নৌবন্দর হবে আধুনিক ও ব্যয় সাশ্রয়ী। আমরা যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করবো এগুলো সব মডার্ন ইকুইপমেন্ট, ওইটার ওই যে খরচ মাত্র লাগবে 10 থেকে 12,000 টাকা। অপারেশন ফ্লো খুব ফাস্ট হবে, কুইক হবে এবং কোনো ব্রেকডাউন হবে না। একটি ছোট কন্টেনার জাহাজ 150টি ট্রাকের সমপরিমাণ কন্টেনার পরিবহন করে। আগামীতে এসব বেসরকারি আইসিটি সড়ক পথের ওপর বাড়তি চাপ কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগে জানিয়েছি আজ আমরা আলোচনা করব দেশের বিনিয়োগ ও রপ্তানি নিয়ে। এবার এই বিষয়ে আলোচনা করতে আমরা সরাসরি চলে যাচ্ছি বিটিএম এর ভাইস প্রেসিডেন্ট ফজলুল হকের কাছে। আপনি যেমনটা রিপোর্টটা আমরা দেখলাম যে দেশের বিনিয়োগ যে পরিস্থিতি, যে নতুন টার্মিনাল হয়েছে, বিনিয়োগ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো আপনার যারা ব্যবসার সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত আছেন, তো এই মুহূর্তে দেশের বিনিয়োগ পরিস্থিতি আসলে কেমন দেখতে পাচ্ছেন আপনারা? আমি প্রথমেই আপনাকে আইসিটির কথা বলতেছি, যেটা নাকি পানগাঁও শুরু করতেছে। আমরা সরকারের তরফ থেকে আমরা চিঠি পাইছি ফেব্রুয়ারি থেকে আমাদেরকে 20% পানগাঁতে আমাদের তুলা পরিবহনের জন্য। কিন্তু আমরা মনে করি যে ফেব্রুয়ারি থেকে 20% পানগাঁ দিয়ে যদি আমরা তুলা আনি, এটা আমাদের জন্য ঠিক হবে না। কারণ পানগাঁতে সে পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য যেই রকম ব্যবস্থা আছে সেটার জন্য এখনও উপযুক্ত সময় না। তো আমি বলবো যে আমাদেরকে এটা চাপায়ে না দিয়ে আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক। আমরাই চেষ্টা করব আমাদের থেকে যে কত তাড়াতাড়ি আমাদের এই পোর্টটা চালু করতে পারি। আর দেশের বিনিয়োগের কথা বলতেছেন, বিনিয়োগের কথা আপনারা জানেন যে আমরা কিন্তু আসলে প্রতি বছর যে টার্গেট দেওয়া হয় সরকার থেকে, আমাদের টার্গেট থেকে আমাদের কিন্তু আমরা সেই টার্গেট পূর্ণ করতে পারি না যে কোনোভাবেই হোক। সেটা বড় জিনিসটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। যে আপনারা জানেন গত বছর রাজনৈতিক পরিস্থিতির জন্য আমাদের গার্মেন্টস সেক্টর বা টেক্সটাইল সেক্টর আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এই বছর আমাদের উপর আবার নতুন করে যে সমস্যাটা হয়েছে, আমাদের যে ক্যাপটিভ জেনারেটরগুলোর যে গ্যাসের যে দাম বৃদ্ধি, আমাদের গত সেপ্টেম্বর থেকে 100% যেটা বৃদ্ধি করা হয়েছে, সেটা আমি মনে করব যে এটা আমাদের বিনিয়োগের জন্য ঠিক হয়নি। আমরা বিভিন্নভাবেই বলতেছি যে আমাদেরকে একবারে 100% রেট বৃদ্ধি না করে আমরা বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আমরা বলছি যে আপনারা আস্তে আস্তে করে আমাদের প্রাইসটা বৃদ্ধি করেন। আর এখন যে বিশ্ব অর্থনীতির যে টালমোটাল অবস্থা, আপনারা জানেন যে ইউরোর দাম পড়ে গেছে, আমাদের এক্সপোর্ট কিছুটা আগের মতো নেই। বিশেষ করে আমাদের স্পিনিং সেক্টরের এক্সপোর্ট, আমাদের প্রতিটা ফ্যাক্টরিতে বিপুল পরিমাণ সুতা জমে যাচ্ছে। এই দিক ভারত থেকেও অনেক সুতা আসতেছে। সব কিছু মিলেই আমরা খুব একটা ভালো অবস্থাতে নেই। এটাকে এই যে বিপুল পরিমাণ সুতা জমে যাচ্ছে বলছেন, এটাকে আসলে দেশের মধ্যেও তো চাহিদা দিন দিন বাড়ছে, তো আসলে কেন এটা জমে যাচ্ছে? দেশের মধ্যে চাহিদা দিন দিন বাড়তেছে,
না, এটা হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে এটা ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া থেকে এখন প্রচুর পরিমাণে সুতা আসতেছে। তার কারণটা হলো ইন্ডিয়ার স্পিনিং মিলগুলো তারা চায়নার উপরে নির্ভর করে তারা স্পিনিং তৈরি করছে, কিন্তু আপনারা জানেন সবাই যে চায়নাতে এখন এই সেক্টরে তারা টেক্সটাইল সেক্টরে তারা আগের মতো উপর দিকে যাচ্ছে না, তারা ধীরে ধীরে এটা কমাই দিয়ে যাচ্ছে। এখন যেহেতু ইন্ডিয়া অনেক স্পিনিং তৈরি হয়েছে, সেগুলো তারা চেষ্টা করতেছে এখন বাংলাদেশের মার্কেটে তাদের মালগুলো বিক্রি করার জন্য। এটা আমাদের জন্য কিন্তু সত্যিই কিন্তু আমাদের এই সেক্টরের জন্য, যারা নাকি আমরা বিপুল পরিমাণ বিনিয়োগ করে আজকে আমরা যে বসে রয়েছি, আমরা কিন্তু ভালো অবস্থাতে নেই। আমরা বিভিন্নভাবে ব্যাংকের কাছে কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনারা তো দেখতে পারতেছেন, নতুন বিনিয়োগের কথা বললেন, নতুন বিনিয়োগ কয়েকদিন আগে বিভিন্ন পত্রিকায় দেখতেছেন যে কীরকম অলস মানি এই দেশের ব্যাংকগুলো পড়ে রয়েছে। তো যদি বিনিয়োগের যদি পরিবেশ থাকতো, যদি বিনিয়োগ করে যদি লাভ হইতো, তাহলে তো ব্যাংকের টাকা নিয়ে অনেকেই তো বিনিয়োগ করত। সেরকম পরিস্থিতি কিন্তু আমাদের নেই। সুতরাং আমরা যতটুকু নিয়েছি এইটুকুই আমরা কিভাবে আমরা টিকে থাকবো এবং সময় মতো ব্যাংকের লোনগুলো পরিশোধ করব, এটা নিয়েই আমরা ভেবে পাচ্ছি না। আপনি যেমনটা বলছিলেন যে আসলে ভারতীয় অনেক সুতো বাংলাদেশে চলে আসছে, আমরা জানি যে ভারতের নিজস্ব তুলা উৎপাদন রয়েছে, সেখান থেকে তারা সুতো তৈরি করছে। তো আমাদের যে সুতো উৎপাদন হচ্ছে সেখানে আসলে কি সে ধরনের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি, কিংবা আসলে আমদানির উপর কতটা নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে আমাদেরকে? আমি বলি যে দেখেন, এই দেশে যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলছে, বিশেষ করে বৃহৎ ইন্ডাস্ট্রি, স্পিনিংয়ের মতো বড় বড় উইভিংয়ের মতো, সেগুলো কিন্তু গ্যাস নির্ভর ছিল বলেই কিন্তু আমাদের দেশে স্পিনিংগুলো গড়ে তুলছে। কারণ গ্যাসের দাম কম ছিল, আমরা বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করে টিকে রয়েছি। ভারত সে নিজস্ব তুলা উৎপাদন করে, অবশ্যই তাদের খরচ কম। তো তাদের সাথে যদি সরকার যদি আমাদের কোনো সহযোগিতা না করে, তাহলে তো যেই দেশে তুলা উৎপাদন হয়, যে দেশের কোয়ালিটি বিদ্যুৎ তৈরি হয়, তাদের সাথে তো আমরা পাইরা উঠব না। এই জন্য আমাদের উচিত হবে, আমাদের সরকারের উচিত হবে আমাদেরকে এই সেক্টরকে কিছু সাহায্য করা, যে কিভাবে এই দেশের ইন্ডাস্ট্রিগুলো থাকবে এবং আমরা আরও ইন্ডাস্ট্রিতে আমরা বিনিয়োগ করব। তো আসলে সুতো তো আমরা জানি যে তৈরি পোশাকের জন্য একটি অবিচ্ছেদ্য অংশ, যেটা আসলে তৈরি পোশাকে আমরা যতটাই এগিয়ে নিতে চাই, এর লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে আরো বেশি সাপোর্ট দেওয়া অনেক বেশি জরুরি। তো সেই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে আসলে কতটুকু সাপোর্ট এই মুহূর্তে আপনারা পাচ্ছেন? ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমরা সুবিধা পাচ্ছি, হ্যাঁ, আমাদের একটা বড় সুবিধা যেটা নাকি আমরা পাচ্ছি, যেটা নাকি এটা আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডটা ইউজ করতেছি, এটা সেন্ট্রাল ব্যাংক থেকে। এটা আমাদের জন্য একটা বিপুলভাবে আমাদেরকে সাহায্য করতেছে, এই একটা কথাই সত্যি। আরেকটা কিন্তু এখন আমাদের জন্য আপনারা জানেন যে প্রায় দেশেরই কারেন্সি দুর্বল হচ্ছে, কিন্তু আমাদের দেশের কারেন্সি আমাদের আরও স্ট্রং হচ্ছে। আমাদের যদি এইভাবে যদি স্ট্রং হতে থাকে, তাহলে তো আমরা পাইরে উঠবো না। আপনারা দেখছেন পার্শ্ববর্তী দেশগুলোর তারা ডে বাই ডে তাদের কারেন্সি তাদের আরও কমে যাচ্ছে। কিন্তু আমাদের যদি ওইরকম সরকার যদি কোনো সহযোগিতা না করে যে আমাদের এক্সপোর্টারদের জন্য, তাহলে কিন্তু আমাদের এই সেক্টরে টিকে থাকা কষ্ট হয়ে যাবে। তো আমরা জানি আসলে স্পিনিং যে সেক্টরে রয়েছে সেখানে বিপুল পরিমাণ বিনিয়োগ হয়েছে। তো সেখানে বর্তমান যে বিনিয়োগ কি পরিমাণ রয়েছে এবং সেটা আসলে আউটপুট কতটুকু পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? অনেক বিনিয়োগ হয়েছে, এটা সত্যি। কিন্তু আপনারা এখন দেখবেন, আপনারা যদি রিসেন্টলি আপনারা খবর নেন যে প্রতিটা ফ্যাক্টরিতে বিপুলভাবে সুতা জমে আছে। যে পরিমাণ আমাদের উৎপাদন হচ্ছে সেই পরিমাণ আমাদের বিক্রি হচ্ছে না। কারণ একটু আগেই বললাম যে পার্শ্ববর্তী দেশগুলি থেকে আমাদের অনেক সুতা চলে আসতেছে, তারা কম মূল্যে এদেশে সুতা বিক্রি করতেছে, যেহেতু তাদের নিজস্ব তুলা আছে, নিজস্ব ইলেকট্রিসিটি আছে। সুতরাং এবং আজকে
ভারতের মতো দেশ যারা নাকি আজকে 50 বছরের ঊর্ধ্বে যারা নাকি টেক্সটাইলের সাথে জড়িত, তাদের সাথে তো আমাদের সহজে কুলায় ওঠার কথা না। আমাদেরও তো সময় লাগবে। তাদের প্রোডাক্টিভিটি আমাদের থেকে অনেক বেশি, যদিও আমরা তাদের তুলনায় অনেক দামি মেশিনারি ব্যবহার করি। সুতরাং আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হইব ভারতের মতো দেশের সাথে প্রতিযোগিতার জন্য। যে আমরা প্রতিযোগিতার জন্য বলতেছি শুধুমাত্র প্রাইসিংয়ের ব্যাপারটা, আর আমাদের দেশেও কোনোভাবে তুলা উৎপাদন করা যায় কিনা এই জন্য সরকারের একটা নজরদারি থাকতে হবে, সরকারের একটা চেষ্টা থাকতে হবে, সহযোগিতা থাকতে হবে। আচ্ছা, আমরা জানি যে আপনি কথা বলছিলেন যে তুলার উৎপাদন এবং সুতা উৎপাদন নিয়ে। তো আমরা জানি যে আমাদের দেশে খুব ভালো মানের সুতা উৎপাদন হচ্ছে। তারপরও বিভিন্ন সময় দেখে থাকি যে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা থাকে, বিদেশের বিভিন্ন দেশ থেকে তুলা এবং যারা সুতা উৎপাদনকারী তারা এখানে এসে থাকেন। তো আমাদের দেশের যে উৎপাদন ব্যবস্থা সেটা আসলে কতটুকু চাহিদা পূরণ করতে পারছে? আগে বলতেছিলেন যে বিদেশ থেকে তারা সুতা বেচার জন্য এই দেশে মেলা করে থাকেন, বাট এটা তাদের ইচ্ছাতেই তারা আসে। আমাদের অ্যাসোসিয়েশন কিংবা আমাদের গভর্নমেন্ট আমরা সুতার জন্য আমরা কোনো মেলাতে তাদেরকে ডাকি না, বাট তারা যেহেতু এটা একটা ওপেন বাণিজ্য, তারা আসতে পারে এবং তারা তাদের কথা বলতে পারে। আর কোয়ালিটির দিক দিয়া এদেশে যদি আপনি গার্মেন্টস সেক্টরে জিজ্ঞেস করেন তাহলে আপনি সঠিক উত্তরটা পাবেন যে আমরা যে ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া বা জাপান বা অন্যান্য ধনী দেশগুলোতে যে আমরা এক্সপোর্ট করি তাতে কিন্তু আমাদের উন্নত মানের সুতা বানাইতে হয়। সে উন্নত মানের সুতা বানাইতে হইলেও উন্নত কিন্তু তুলাও দরকার। সেই তুলার জন্য আমরা সেই সিআইএস কান্ট্রি থেকে বা আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, আফ্রিকা থেকে আমরা সেই তুলা আনি। আর ভারত থেকে যেই সুতাটা আমাদের দেশে আসে সেটা এক্সপোর্টের জন্য ব্যবহার হয় কম, কিন্তু সেটা হলো লোকাল মার্কেটে, যেটা নাকি আমরা লোকাল মার্কেট শাড়ি, লুঙ্গি বা অন্যান্য কিছু যেটা নাকি আমরা লোকাল মার্কেটে বিক্রি করি, সেই অংশটা ভারত থেকে সুতা আসে। আমরা আমাদের যা সুতা বানাই তার 90% আমরা আমাদের দেশে উৎপাদন করতে পারি। আমাদের কারো দিকে নজর দেওয়ার দরকার নেই। যতটুকু সুতা হচ্ছে আমরাই আমাদের প্রতি নির্ভর। সুতরাং এই ব্যাপারটায় আমরা নিজেরা খুব সন্তুষ্টি প্রকাশ করতে পারি যে টেক্সটাইল সেক্টরে আমরা কারো মুখাপেক্ষী হব না। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে যে সুতার উৎপাদনের জন্য তুলার আমদানি আসলে কোত্থেকে হয়ে থাকে আমাদের দেশে? আমি তো একটু আগে বললাম যে আমাদের সিআইএস কান্ট্রি, আমরা উজবেকিস্তান খুব কমই হয়, বা সিআইএস আদার্স কান্ট্রি, আমরা আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমরা আফ্রিকা থেকে, যেখানে উন্নত মানের তুলা পাওয়া যায় সেখান থেকে আমরা আমদানি করি। অনেকদিন থেকে বলা হচ্ছে আসলে দেশের মধ্যেই তুলার চাষটা কিভাবে বাড়ানো যায়, তো সেই ধরনের কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা, যেহেতু আপনার স্পিনিং মিলের সঙ্গে জড়িত আছেন? আমরা দেখেন আমরা দু একটা সেমিনারে আমরা গিয়েছি, যেটা নাকি তুলা উন্নয়ন বোর্ড বা কৃষি তারা করেছিল। আমরা তাদেরকে বলেছি যে আপনারা যদি কোয়ালিটির তুলা যদি আপনারা বানান, অবশ্যই আমরা এটা ব্যবহার করব। এবং এদেশে তুলা যদি উৎপন্ন হয় তাহলে ব্যবহার করার অনেক সুযোগ আছে। আমরা বিভিন্নভাবে বলছি যে আপনারা এখানে ভালো জিনিং করেন, এবং আমাদের যারা নাকি টেকনিক্যাল সাপোর্ট দরকার, কারণ আমাদের স্পিনিং মিলগুলার অনেক লোকজন আছে যারা টেকনিক্যাল সাপোর্ট দিতে পারবে, তাদেরও আমরা এদেশে যদি সরকার যদি মনে করে আমরা এই সমস্ত লোকগুলো দিয়েও আমরা তুলা উন্নয়নের জন্য এদেশে আমরা হেল্প করতে পারি। কারণ তুলা উন্নয়ন যদি আমার দেশে হয় তাহলে কিন্তু আমাদের এইটাও আমাদের এই শিল্পের জন্য বড় একটা ভূমিকা রাখতে পারে। মাঝে মধ্যে আপনারা দেখবেন যে কোনো কান্ট্রিতে আমাদের তুলা রেস্ট্রিকশন করে দেয়, তারা তুলা কোটা করে দেয়, ওই সময় কিন্তু আসলে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই। তো সুতরাং যদি কিছু তুলা যদি আমার দেশে হয়,
অবশ্যই এটা হেল্পফুল হবে আমাদের এই 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 টেক্সটাইল সেক্টরের জন্য, এবং আমাদের তুলা লিড টাইমও কমে যাবে গা। তুলাটা খুব তাড়াতাড়ি ভারতের মতো আমরা খুব কয়েকদিনের মধ্যেই আমার ফ্যাক্টরিতে তুলা আসবে, সেই তুলা দিয়ে আমরা সুতা উৎপাদন করে আমরা এক্সপোর্ট করতে পারবো। আপনি তো রপ্তানির সঙ্গে জড়িত আছেন, তো সেক্ষেত্রে আসলে রপ্তানির পরিস্থিতি এখন কেমন রয়েছে? বিশেষ করে আপনি যেহেতু স্পিনিং এর সঙ্গে জড়িত আছেন, সেই স্পিনিং সেক্টর রপ্তানির পরিস্থিতি কি এখন? না, ওই যে আপনাকে তো বললাম রপ্তানি পরিস্থিতি আমাদের স্পিনিং সেক্টরের অবস্থা খুবই খারাপ, ভালো যাচ্ছে না। বিপুল পরিমাণে সুতা জমে যাচ্ছে। তাতে আমি মনে করি যে আমরা ভালো নেই, কিন্তু যদিও সরকারি হিসাবে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের সেক্টরে বা আমি স্পিনিং সেক্টরের কথা যদি ধরি, প্রতিটা মিলে আপনারা অনুসন্ধান করে দেখবেন যে বিপুল পরিমাণ সুতা জমে যাচ্ছে। সুতরাং এইতেই আপনারা বুঝে নেবেন যে আমরা আসলে খুব একটা ভালো নেই। আপনি বলছিলেন উৎপাদন ব্যবস্থার প্রায় 90% দেশের মধ্যেই চাহিদা মিটিয়ে থাকে, আর 10% আসলে রপ্তানি হয়ে থাকে। আর সেক্ষেত্রে আসলে বহির্বিশ্বের বাজারগুলো কেন ধরতে পারছি না? যেহেতু উন্নত মানের সুতা উৎপাদন হচ্ছে এখানে, তাহলে কেন আমরা বহির্বিশ্বের বাজারটা রপ্তানির জন্য ধরতে পারছি না? না, আমরা তো অবশ্যই আগাচ্ছি, কিন্তু কিছু কিছু ব্যাপারে কিছু কিছু রাজনৈতিক অস্থিরতার জন্য আমরা আবার কিছু পিছায় যাচ্ছি। এখন যেভাবে একটা রাজনৈতিক স্টাবল আছে, যদি এই স্টাবল আমরা ধরে নিতে পারি, তাহলে 2021 সনের যে 50 বিলিয়নের যে একটা টার্গেট আছে, আমার ধারণা সেটাকে আমরা পৌঁছতে পারবো। সেটা কিন্তু সবই নির্ভর করতেছে রাজনৈতিক পরিস্থিতির উপরে, এবং বিদেশিরা যেন আমাদের নির্ভয়ে আমাদের দেশে আসতে পারে। আমরা যদি অভয় দান করতে পারি, তাহলেই কেবল আমাদের দেশে আমাদের যে ভিশন 2021 সনের 50 বিলিয়ন, কেবল আমরা আমাদের স্বপ্ন রূপান্তরিত করতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে বললেন যে দেশের মধ্যে যে পরিস্থিতি, সেটার কিছুটা উন্নয়ন জরুরি, নিরাপত্তা ব্যবস্থাও জরুরি। তো আপনাদের কাছে কি প্রত্যাশা, যেহেতু আপনি বিটিএম এর সঙ্গে জড়িত রয়েছেন এবং বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের সঙ্গে আপনি জড়িত আছেন, সেক্ষেত্রে আসলে প্রত্যাশা কি রয়েছে, যে কোন কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত গুরুত্বের ভিত্তিতে? সেটা বিদেশিরা যেন নির্ভয়ে দেশে আসতে পারে, তারা যেন নির্ভয়ে চলাফেরা করতে পারে। আপনারা দেখছেন যে গত এই আন্দোলনে যে বিদেশিরা এই দেশে আসতে চায় নাই, বিভিন্ন দেশে যারা নাকি এখানে রানিং যে অর্ডারগুলো ছিল, অন্যান্য দেশে গিয়ে তারা মিটিং করছে। তো আমরা আমাদের দেশটাকে যদি স্থিতিশীল করতে পারি, তাহলে 50 বিলিয়ন করা সম্ভব হবে। মানে সবচেয়ে বেশি জরুরি আসলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা পরিবেশ। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বিটিএম এর ভাইস প্রেসিডেন্ট জনাব ফজলুল হকের সঙ্গে দেশের আমদানি রপ্তানি ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। আগামী 2018 সালের জুলাইয়ের পর বাংলাদেশের তৈরি পোশাকে বিদেশি ক্রেতা সংগঠন অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম পরিচালনার মেয়াদ পূর্ণ হলে এক মুহূর্তের জন্য আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভবন ও অগ্নি নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান। বাণিজ্যমন্ত্রী দাবি করেন, উন্নত বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদেশিদের জন্য নিরাপদ জায়গা। বিস্তারিত মোস্তফা মাহবুব রিপোর্টে। তাজরিন ফ্যাশন ও রানা প্লাজা দুর্ঘটনার পর কয়েক বছর ধরে শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। তারই অংশ হিসেবে কারখানার ভবন নির্মাণ ও অগ্নি নিরাপত্তায় নানা সহায়তা দিয়ে আসছে সরকার ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 3 দিনের বিল্ডিং ও ফায়ার সেফটি মেলা। আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এগুলো যদি আপনারা দেখেন, এগুলো কিন্তু আপনাকে এনকারেজ করবে। ইউ উইল বি মোটিভেটেড। উই আর সাপ্লাইং ফুল টোটাল সলিউশন অফ ফায়ার ফাইটিং। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলা এ মেলায় দেখা মিলবে অগ্নি নির্বাপনে 13টি দেশের উন্নত সব প্রযুক্তির যন্ত্রপাতি।
অংশগ্রহণকারী দেশীয় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয়ভাবে এসব প্রযুক্তি, পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করা গেলে দেশেই অগ্নি নির্বাপন উপকরণ তৈরি করা সম্ভব। লোকালে আমাদের ওয়ার্কশপে আমরা বানিয়ে সেল করেছিলাম, কিন্তু এইগুলো দেখা যাচ্ছে যে বুয়েট থেকে আমাদেরকে এটা টেস্ট করতে পারতেছে না। এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় উন্নত বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ নিরাপদ। আগামীতে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কোনো প্রয়োজন হবে না বলেও জানান তিনি। অ্যাকর্ড অ্যালায়েন্সের মেয়াদ শেষ হবে 2018 সালে জুলাই। তারা চেষ্টা করছে আরো বাড়াবার জন্য, প্রশ্নেই ওঠে না। একদিন এক সেকেন্ডও বাড়ানো হবে। এ সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানাগুলোর সংস্কারের জন্য সরকারকে সহায়তা দেওয়ার আহ্বান জানান বিজিএমইএর সভাপতি। স্পেশালি ফর দ্য স্মল এন্ড মিডিয়াম ফ্যাক্টরিজ। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। 2018 সালের মধ্যেই সিলেট সদর উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল বিকেলে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের 13টি গ্রামের 1050টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে 2021 সালের মধ্যে সকলে বিদ্যুৎ পাবে। আমাদের সদর সিলেটে সেই সকলের বাড়িতে বিদ্যুৎ 2018 সালে অর্থাৎ শেখ হাসিনা যেটা বলেছেন 2021 সাল, তার 3 বছর আগেই এখানে এটা কমপ্লিট হয়ে যাবে। দেশি পেঁয়াজের দাম কমায় এবং ভারত পেঁয়াজ রপ্তানির মূল্য না কমানোয় নতুন করে এলসি খোলা বন্ধ করে দিয়েছে হিলি স্থলবন্দরের স্থানীয় ব্যাংকগুলো। এতে বন্দরের বাইরে আটকা পড়ে আছে ভারতীয় পেঁয়াজবাহী ট্রাকগুলো। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশের আমদানিকারকরা। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত অক্টোবরে সর্বশেষ পেঁয়াজ রপ্তানিতে এলসি ভ্যালু বাড়ায় ভারত সরকার। বাজারে চাহিদা মেটাতে গত 2 মাস ধরে তাই টন প্রতি $705 পেঁয়াজ আমদানি করেছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। কিন্তু দেশি পেঁয়াজ বাজারে আসায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গত সোমবার থেকে নতুন করে এলসি খোলা বন্ধ করে দিয়েছে স্থানীয় ব্যাংকগুলো। এ অবস্থায় স্থলবন্দরের বাইরে আটকা পড়েছে পেঁয়াজ ভর্তি অনেক ট্রাক, যার মাসুল গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। পেঁয়াজের বাজারটা ফল্ট করছে, অতিরিক্ত আমদানি প্লাস দেশেও নতুন পেঁয়াজ উঠতেছে। এলসি না হওয়ার দরুন ভারত অভ্যন্তরে 200-250 গাড়ির ট্রাক আটকা পড়ে রয়েছে, যেগুলো এলসির অপেক্ষায় আছে। কিনছি আমরা বেশি দামে, বাট বিক্রি করছি এত কম দামে। এভাবে চলতে থাকলে আমরা ব্যবসায় অনেক লোকসান গুনছি। সরকারের কাছে অনুরোধ করব, অতি সত্বর ভারতীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে ন্যাপের রেটটি বর্তমান বাজার মূল্যের সঙ্গে একত্রিত করে যদি করে, তাহলে পেঁয়াজ ইম্পোর্ট হবে। তাছাড়া কিন্তু অচিরেই পেঁয়াজ হয়তো ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। এদিকে ব্যাংকগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, দুদেশের পেঁয়াজের বাজারে স্থিতিশীলতা না আসা পর্যন্ত নতুন এলসি খোলা বন্ধ থাকবে। বর্তমান ইন্ডিয়ান রেটে এলসি দিলে আমাদের দেশের ডলার অতিরিক্ত চলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়ে গেছে। বাংলাদেশ ভারতের মধ্যে পেঁয়াজের দর সামঞ্জস্যপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা নতুন এলসি দিতে পারবো না। বর্তমানে হিলি স্থলবন্দরের বাজারগুলোতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 থেকে 25 টাকায়। অথচ আমদানি খরচ বাড়ায় ভারতীয় পেঁয়াজ কিনতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে কেজিতে 55 থেকে 60 টাকা। সময় সংবাদ, হিলি। যত্রতত্র ইটভাটার কারণে রাজশাহী অঞ্চলে ফল ও ফসলের উৎপাদন কমছে। আর চিকিৎসকরা বলছেন, ইটভাটার দূষিত ধোঁয়ার কারণে মানবদেহেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। তবে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলো বন্ধে তৎপর বলে জানালেন পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা। আব্দুল সালামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী জেলায় 150টি ইটভাটা রয়েছে। ভাটাগুলোতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে ইট তৈরির কর্মযজ্ঞ। এ সময় দিনরাত নির্গত হয় দূষিত ধোঁয়া। এ কারণে আশেপাশের 2 ও 3 ফসলি জমির উর্বরতা কমে আসায় ফলন বিপর্যয় দেখা দিয়েছে বলে অভিযোগ কৃষকদের। শুধু ফসলই নয়, উৎপাদন কমেছে বিভিন্ন ফলেরও, এমনটাই অভিমত কৃষি বিশেষজ্ঞদের। যেখানে ইটভাটা স্থাপন করা হয়, ঠিক ওই স্থানের মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, যার ফলে দেখা যায় যে গাছের উৎপাদন যথেষ্ট কমে যায়। ভাটার কারণে যে আমের গাছে ধরেন টাঠা লাগে, আম হয় না। ইটভাটার দূষিত ধোঁয়ার কারণে ফুসফুস, শ্বাসতন্ত্র সহ মানবদেহের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভাটার ধোঁয়া থেকে গর্ভস্থ শিশু বড় হবে, সেটা হয় না। আমাদের ভাষায় আমরা বলি লো বার্থ ওয়েট, তারপরে অ্যাসফেক্সিয়া, তারপরে জন্মের পরে নিউমোনিয়া, এইসব রোগে
বাচ্চা আক্রান্ত হতে পারে। তবে নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন দেয়া হচ্ছে না জানিয়ে এই কর্মকর্তা জানালেন, নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি এই সমস্ত এলাকায় ইটভাটা যদি স্থাপন করে থাকে তাহলে আমরা সেই ইটভাটাকে উচ্ছেদ করার জন্য মোবাইল কোর্ট বা এনফোর্সমেন্ট কার্যক্রম শুরু করব। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে প্রায় 50টি ইটভাটা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কৃষকদের জন্য কৃষিভিত্তিক সেবা জিপি কৃষি সেবা 27676 উদ্বোধন করেছে গ্রামীণফোন। সোমবার বিকেলে রাজধানীর সোনারগাঁ হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। এ সময় গ্রামীণফোন কর্মকর্তা জানান, কাস্টমাইজ ভয়েস কনসালটেন্সি বা মুঠোফোনে পরামর্শ দিয়ে কৃষকদের এ সেবা দিবে গ্রামীণফোন। সেবাটি পেতে কৃষকদের 27676 নম্বরে ডায়াল করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতি মিনিট 3 টাকা হারে কৃষি সংক্রান্ত যে কোনো বিষয়ে কৃষি বিশেষজ্ঞদের সাথে কথা বলতে পারবেন কৃষকরা। অনুষ্ঠানের শুরুতে এ বিষয়কে কেন্দ্র করে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচটি ক্যাটাগরিতে সপ্তম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচারের পুরস্কার বিতরণ করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ আইএবি। সোমবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বার্জার পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী, আইবিএবির প্রেসিডেন্ট আর্কিটেক্ট আবু সাইদ এম আহমেদ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। 2003 সাল থেকে 2 বছর পর পর দেশের প্রতিভাবান স্থপতিদের সেরা স্থাপনাগুলো নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আন্তর্জাতিক মান বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদনে স্থানীয় কাঁচামালের ব্যবহার বাড়াচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে নেসলে বাংলাদেশের নিজস্ব কারখানা পরিদর্শনকালে কথা জানান প্রতিষ্ঠানটির কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নকিব খান। এ সময় ভারতে ম্যাগি নুডলসের মান নিয়ে বিতর্ক প্রসঙ্গে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে তাদের কারখানায় এই খাদ্যপণ্য তৈরিতে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া ভোক্তার আস্থা ধরে রেখে আগামী কয়েক বছরের মধ্যে নেসলে তাদের ব্যবসা দ্বিগুণ করতে চায় বলে জানানো হয়। বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে $37.65। এবার জ্বালানি তেলের দাম কমল 5.8%। এ দাম 2009 সালের পর সর্বনিম্ন। অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $40.73। জ্বালানি তেলের অস্বাভাবিক দরপতনের পরও উত্তোলন কমাতে বরাবরই অসম্মতি জানাচ্ছে জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। বর্তমানে এ দেশগুলো থেকে দৈনিক 3,15,00,000 ব্যারেল জ্বালানি তেল উত্তোলন হয়। পাউন্ডের দর শক্তিশালী হওয়ায় ক্রিসমাস ট্রির দাম কমেছে ব্রিটেনের খুচরা বাজারে। দেশটিতে ক্রিসমাস ট্রি আসে ডেনমার্ক ও নরওয়ে থেকে, আর এ দেশ দুটির মুদ্রার তুলনায় পাউন্ডের দর শক্তিশালী হওয়ায় এবার ব্রিটেনের বাজারে দাম কমেছে ক্রিসমাস ট্রির। গেলবারের তুলনায় চলতি বছর এই গাছের প্রায় 13% দাম কমেছে বলে জানিয়েছে খুচরা বিক্রেতারা। তবে ডেনমার্ক থেকে প্রতি বছর প্রায় 16 লাখ পিস ক্রিসমাস ট্রি আসে যুক্তরাজ্যের বাজারে। ডেনমার্কের 80% ক্রিসমাস ট্রি বিক্রি হয় যুক্তরাজ্যের বাজারে। বড়দিনকে ঘিরে ডেনমার্ক, কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর প্রায় $400 কোটি ক্রিসমাস ট্রি বিক্রি হয় বিশ্বের বিভিন্ন দেশে। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে www.dsc.bt-তে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান যে 3টি সূচক রয়েছে, 3টি সূচকই কিন্তু এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স, সেটি এখন পর্যন্ত প্রায় 28 পয়েন্টের মতো কমেছে এবং এখন পর্যন্ত অবস্থান করছে 4,579 পয়েন্টে। এবং ডিএসসি সরিয়ে ভিত্তিক যে সূচক, সেখানেও নিম্নমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এখানে 7.71 পয়েন্টের মতো কমেছে এবং এটি অবস্থান করছে 1102 পয়েন্টে। এছাড়া ডিএসসি যে 30 ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 13.31 পয়েন্টের মতো কমেছে এবং অবস্থান করছে 1743 পয়েন্টে। অর্থাৎ 3টি সূচকই কিন্তু সকাল থেকে আমরা নিম্নমুখী প্রবণতা এখানে দেখা যাচ্ছে এবং সবচেয়ে বেশি সূচক কমেছে ডিএসসি এক্স ইন্ডেক্সে। এবং এখন পর্যন্ত যদি আমরা লেনদেন পরিস্থিতি দেখি, তাহলে 109 কোটি টাকার শেয়ার এখন পর্যন্ত হাত বদল হয়েছে। এছাড়া
দাম বাড়ার তালিকায় রয়েছে ৬৯টি প্রতিষ্ঠানের দর এবং অধিকাংশ প্রতিষ্ঠানেরই দর কমেছে, অর্থাৎ ১৫৭টি প্রতিষ্ঠান তার দর হারিয়েছে এখন পর্যন্ত এবং অপরিবর্তিত আছে ৫২টি প্রতিষ্ঠান। আমরা যদি ডিএসসি টপ 20-র যে তালিকা রয়েছে সেখানকার পরিস্থিতি দেখি তাহলে দেখতে পাচ্ছি, যেহেতু আমরা দেখেছি যে আসলে অধিকাংশ প্রতিষ্ঠানে কিন্তু দর কমেছে, সেহেতু আমরা এখানকার পরিস্থিতি যদি দেখি তাহলে ১ নম্বর অবস্থান করছে বিএসআরএম স্টিল। এটি সর্বশেষ লেনদেন হচ্ছে ৯৯ টাকা ৮০ পয়সা এবং এখন পর্যন্ত সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি ১০৪ টাকা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে ৯৯ টাকা ৬০ পয়সায়। কাশেম ড্রাইসেল রয়েছে তালিকার ২ নম্বরে, এটি সর্বশেষ লেনদেন হচ্ছে ৯১ টাকা ৯০ পয়সা এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি ৯৭ টাকা এবং সর্বনিম্ন দর এখন পর্যন্ত ৯০ টাকা ১০ পয়সা এবং এটি গতকাল লেনদেন হয়েছে ৯০ টাকা ৮০ পয়সায়। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে তালিকার ৩ নম্বরে, এটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সর্বশেষ লেনদেন হচ্ছে ১১৭ টাকা ৮০ পয়সায় এবং সর্বোচ্চ দর ১১৯ টাকা ২০ পয়সা আমরা এখন পর্যন্ত এখানে লেনদেন দেখতে পাচ্ছি এবং ১১৬ টাকায় কিন্তু সর্বনিম্ন দর এখানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। তালিকার ৪ নম্বর রয়েছে সাইপ পাওয়ার, এটি সর্বশেষ লেনদেন হচ্ছে ৬৭ টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ দর ৬৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হচ্ছে। কেডিএস এক্সেসরিজ লিমিটেড রয়েছে তালিকার ৫ নম্বরে, এটি লেনদেন হচ্ছে ৮৪ টাকায় এবং সর্বোচ্চ দর এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ৮৬ টাকা, সর্বনিম্ন দর ৮৩ টাকা ৬০ পয়সা এবং গতকাল এটি লেনদেন হয়েছে ৮৪ টাকায়। তালিকার ৬ নম্বরে রয়েছে ইফাদ অটোস, এটি ৯৭ টাকা ২০ পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি ১০১ টাকা ৭০ পয়সায় এবং সর্বনিম্ন দর ৯৭ টাকা এবং গতকাল এটি লেনদেন হচ্ছে ১০০ টাকায় কিন্তু। এবং তালিকার যে পরবর্তী তালিকা রয়েছে সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, এটি তালিকার ৭ নম্বরে রয়েছে এবং এটি লেনদেন হচ্ছে ১২৯ টাকা ১০ পয়সা এবং ১৩৩ টাকায় সর্বোচ্চ দর এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, সর্বনিম্ন দর ১২৮ টাকা ৬০ পয়সায়। তালিকার ৮ নম্বর অবস্থান করছে বেক্সিমকো ফার্মা, এটি ৭৯ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে এবং এটির সর্বোচ্চ দর এখন পর্যন্ত উঠেছে ৮০ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন দর ৭৮ টাকা ৭০ পয়সা। এটি গতকাল লেনদেন হয়েছে ৭৯ টাকা ৯০ পয়সায়। এমআই সিমেন্ট রয়েছে তালিকার ৯ নম্বর অবস্থানে, এটি গতকাল লেনদেন হয়েছে ৯১ টাকা ৫০ পয়সায় এবং সর্বোচ্চ দর এটি উঠেছে ৯৪ টাকায় এবং সর্বনিম্ন দর ৯০ টাকা ৬০ পয়সা। গতকাল এটি লেনদেন হয়েছে ৯১ টাকা ২০ পয়সায়। ফার সিরামিক্স রয়েছে তালিকার ১০ নম্বরে, এটি সর্বশেষ লেনদেন হচ্ছে ৩০ টাকা ৬০ পয়সায় এবং এখন পর্যন্ত যে সর্বোচ্চ দরের অবস্থান করছে ৩১ টাকা ৭০ পয়সায় এবং ৩০ টাকা এটি ৪০ পয়সা সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি। তালিকার ১১ নম্বর রয়েছে স্কয়ার ফার্মা, এটি ২৫৫ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে এবং সর্বোচ্চ দর ২৫৯ টাকা এবং সর্বনিম্ন দর ২৫৪ টাকা। তো মোটামুটি এই ছিল টপ 20-র শেয়ারের সর্বশেষ লেনদেন পরিস্থিতি। আবার জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের আমির নিজামীর আপিল শুনানি শেষ, রায় ৬ জানুয়ারি, ফাঁসির রায় বহাল থাকবে আশাবাদ অ্যাটর্নি জেনারেলের। আগামী বছর নারায়ণগঞ্জে চালু হচ্ছে ২টি বেসরকারি আইসিটি, আমদানি রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা, খরচ কমানোর তাগিদ ব্যবসায়ীদের। ২০১৮ সালের জুলাইয়ের পর তৈরি পোশাকের বিদেশি ক্রেতা সংগঠন অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে থাকতে দেয়া হবে না, প্রশ্নই ওঠে না, একদিন এক সেকেন্ডও বাড়ানো হবে। ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য না কমানোয় হঠাৎ এলসি বন্ধ করে দিয়েছে হিলি স্থলবন্দরের স্থানীয় ব্যাংকগুলো, আর্থিক ক্ষতির মুখে আমদানিকারকরা। এবং যত্রতত্র ইটভাটার কারণে রাজশাহীতে কমছে ফসল ও ফলের উৎপাদন, দূষিত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকার মানুষ, অবৈধভাবে গড়ে ওঠা ভাটা বন্ধের তাগিদ। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।